পশ্চিমবঙ্গে প্রায় ২৬,০০০ চাকরি সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়ে গেল। ২০১৬ এর এসএসসি এর পুরো প্যানেল বাতিল হয়ে গেল। কে যোগ্য আর কে অযোগ্য সেটা বাছাই করা সম্ভব হয়নি। তবে এই ঘটনাটা আমি একটা গল্পের মাধ্যমে প্রকাশ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। এই রকম আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রেম করা যেমন জ্বালা, প্রেম করে বিয়ে করা আরও বেশি জ্বালা। সেটা রোহিণী বুঝতে পারল যখন সে নিজে দাঁড়িয়ে বলল, আমি অশোককে ছাড়া কাউকেই বিয়ে করব না। বাড়ি থেকে মা, জেঠু, কাকা সকলেই বলল, তুই হচ্ছিস বংশের কুলাঙ্গার। শেষ পর্যন্ত একটা ভিখিরিকে বিয়ে করলি আমাদের চোখের সামনে, একটুকু লজ্জাও করল না? লজ্জা কেন করবে? আমি তো কোনো অন্যায় করিনি, প্রেম করেছি, আর আমি আমার প্রেমিককেই বিয়ে করেছি। তোমরা ওর সঙ্গে বিয়ে না দিয়ে অন্যের সঙ্গে বিয়ে দিতে চাইলে, তাই আমি অশোককে বিয়ে করলাম, আর তোমাদের সামনেই বিয়ে করতে হলো। তা বলে একটা ভিখিরিকে? না, ও কোনো ভিখিরি নয়। হয়তো চাকরি করে না, কিন্তু ওরও একটা সুন্দর গুণ আছে। ও খুব ভালো বাঁশি বাজায়, যেটা এখানে উপস্থিত কেউ পারবে না। রোজগার কত কোটি টাকা করে, চেষ্টা করলে ও বাঁচার মতন রোজগার করতে পারবে। আর তাছাড়া আমি তো আছি। তুই আছিস? তোর কি আছে? কেন? আমি চাকরি করি, আমার নিজস্ব কোম্পানি আছে। তোর নিজস্ব কোম্পানি? কোন কোম্পানিটা তোর? যত কোম্পানি আছে সবগুলো আমাদের, আর তার মধ্যে তুই একজন ডিরেক্টর মাত্র। তাতে কি হয়েছে? কোম্পানিতে আমার শেয়ার রয়েছে, সুতরাং আমাদের দুজনের ভাত কাপড়ের অভাব হবে না। হঠাৎ ওর জেঠু দীপঙ্কর রায় বলে উঠল, ঠিক আছে, বুঝলাম ভাত কাপড়ের ব্যবস্থা তোর না হয় আছে, কিন্তু এই বাড়িটার কোনো অংশই তোর নয়। তুই এখান থেকে আজই বেরিয়ে যা। কেন? এই বাড়িতে আমার কোনো অধিকার নেই। এই বাড়িটা আমাদের মায়ের নামে আছে, আর মায়ের নামে বাড়ি থাকলে সেটায় তোর অধিকার থাকে না। রোহিণী বলল, বাহ জেঠু, বা ঠাকুরমার নামে জায়গা থাকলে আমার কোনো অধিকার নেই, তাহলে তোমাদের অধিকার থাকে কি করে? কারণ আমরা মায়ের ছেলে আর ছেলের বউ। তাছাড়া মা তোকে ভিখারির সঙ্গে বিয়ে করাটা মানতে পারছে না। ঠিক আছে, ঠাকুমা যদি বলে তাহলে আমি বেরিয়ে যাব। ঠাকুরমার কাছে যখন সে জানতে গেল, তখন তিনি নিজের বিছানায় শুয়েছিলেন। তিনি বললেন, আমি তোর মুখ দেখতে চাই না। দেখলি তো, কি হলো? রোহিণী আর কিছু না বলে অশোকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সঙ্গে নিজের আর অশোকের কিছু জামা কাপড় ছিল। এখন যাবে কোথায়? অশোক জিজ্ঞেস করল। হোটেলে, রোহিণী বলল। অশোক বলল, না, হোটেল নয়। কেন? আমার একজন বন্ধু আছে, তার একটা ফ্ল্যাট আছে, সেই বাড়িতে যদি আমরা যাই। তোমার সেই বন্ধুটার যদি এখন অমত হয়? না না, সে এমন না। বলে অশোক ওকে নিয়ে গেল দক্ষিণ কলকাতার একটা দক্ষিণ খোলা ফ্ল্যাট বাড়িতে। বাড়িটা একেবারে সাজানো গোছানো। রোহিণী খুশি হয়ে বলল, তাহলে তোমার বন্ধু ঠিক তোমার মতো নয়। আমার মতো নয় মানে? তোমার মতো অগোছাল নয়, হয়তো, বলে মৃদু হাসল অশোক। আসলে ঘটনাটা শুরু হয়েছিল অনেকদিন আগে, যখন রোহিণী ক্লাস 9-এ পড়ত। ওর সঙ্গে পড়ত অহনা, অর্থাৎ ওহি নামের একটা মেয়ে। দুজনেই হস্টেলে থাকত, রুমমেট ছিল ওরা। অহনা গ্রামের মেয়ে, আর রোহিণী কখনোই গ্রাম দেখেনি। সে এক গ্রীষ্মের ছুটিতে অহনার সঙ্গে তার গ্রাম দেখার জন্য বাড়িতে বলল যে সে কখনো গ্রাম দেখেনি, তাই গ্রাম দেখতে চায়। সে অহনার সঙ্গে যেতে চায়। বাড়িতে প্রথমে মানা করলেও পরে রোহিণীর জেদের কাছে অনেক সতর্কতার উপদেশ সহকারে তাকে যেতে পারমিশন দেয়। আর সেখানে গিয়ে অনেক ভালো লাগার বস্তুর সঙ্গে আরেকটি জিনিসকে ওর ভালো লেগে যায়, আর তা হল বাঁশিওয়ালা অশোক। ছেলেটা এত সুন্দর বাঁশি বাজায় যে রোহিণী বাঁশির কিছু না বুঝলেও বা এই গান বাজনার ব্যাপারে কোনো ইন্টারেস্ট না থাকলেও সে বাঁশি শুনতে দাঁড়িয়ে পড়ত। কোথায় আর কে বাজাচ্ছে, আর কি বাজাচ্ছে, নাকি কোনো পাখির গান, সে প্রথম কিছুই বুঝতে পারত না। সে এদিক ওদিক হাঁ করে চেয়ে থাকত। ওকে সেইভাবে চেয়ে থাকতে দেখে অহনা ওকে জিজ্ঞেস করল, কি দেখছি সমন করে? এই পাখিটাকে খুঁজছি। কি পাখি রে এটা? কোকিল না? কোকিলের ডাক খুব সুন্দর শুনেছি, কিন্তু দেখতে পাচ্ছি না। ওর কথা শুনে অহনা হেসে উঠল, কি বলছিস রে তুই? ও তো অশোক, কোকিল কেন হবে? অশোক? সেটা আবার কি পাখি? নাম শুনিনি তো। আরে বাবা, পাখি কেন হবে? অশোক চ্যাটার্জি, গোবিন্দ দাদুর নাতি, বাঁশি বাজাচ্ছে,
খুব ভালো বাঁশি বাজায়। ও, ওটা বাঁশি। আমি তো ভাবলাম কোনো পাখি। তুই চিনিস ওকে? চিনব না কেন, আমাদের গ্রামেরই তো, গ্রামের সকলেই ওকে খুব ভালোবাসে। তুইও বাসিস? ধুত, এমনি সম্পর্কে তো আমরা একরকম ভাই বোন, আমার চেয়ে ওর 2 বছরের বড়। দাদা বলিস? দাদা কেন বলতে যাব, ছোটবেলায় একসঙ্গে খেলেছি। জানিস আগে ও বাঁশি বাজাতো না, আর এইরকম ভাবে যেখানে সেখানে ঘুরেও বেড়াতো না, গাছেও উঠত না, অনেক শাসনের মধ্যে থাকত। কিন্তু যখন থেকে ওর বাবা মা দুজনেই একসঙ্গে অ্যাক্সিডেন্টে মারা গেল তখন থেকেই ও যেন কেমন হয়ে গেল। মা বাবা দুজনেই মারা গেছে, তাহলে এখন থাকে কার কাছে? দাদুর কাছে থাকে। দাদুই রান্না বান্না সব করে, আর ঠাকুমা কিছুই করে না। ঠাকুমা কি করবে, সে তো অনেক আগেই পুকুরে স্নান করতে নেমে আর উঠতে পারেনি, মারা যায়। সাঁতার জানত না। বুড়ো বয়সে কি আর কেউ সাঁতার কাটে? তো কদিন ধরে নাকি শরীর অসুস্থ ছিল, মাথা ঘুরত, কিন্তু গ্রামের মানুষ তো বড্ড শুচিবাই ছিল। তুই দেখেছিস, আমার বা অশোকের জন্মানোর আগেই মারা যায়। সংসার চলে কি করে? কেন? জমি জায়গা আছে, চাষ হয়, পুকুর আছে, সেখানে মাছ চাষ হয়, আমের বাগান আছে, এমনি ওরা গরিব তো নয়, আমাদের চেয়ে অবস্থা ভালো। তাহলে হস্টেলে রেখে কেন পড়াচ্ছে না? নাতিও দাদুকে ছেড়ে যাবে না, আর দাদুও নাতিকে ছাড়া থাকতে পারবে না। তাই যা খুশি করে বেড়ায়, দাদু কিছুই বলে না, আর ওর বাঁশি শুনে দুদণ্ড দাঁড়িয়ে শোনে না। গ্রামে বা আশপাশের গ্রামে এমন কেউ নেই। আর সবচেয়ে মজার কি জানিস, যখন গাছের উপর বসে বাঁশি বাজায় আর সেই বাঁশি শুনে যত পাখি সব ওর কাছে এসে বসে থাকে আর গাছের নিচে গরুগুলো চড়ে বেড়ায়, তখন ওকে ঠিক কৃষ্ণ ঠাকুরের মতোই দেখায়। আর রাধা? রাধা নেই। গ্রামের কোনো মেয়ে যদি মনে মনে ভালোবেসে থাকে তো জানি না, কিন্তু ও নিজের খেয়ালে থাকে। জেঠু মানে অশোকের বাবাও খুব ভালো বাঁশি বাজাত। আচ্ছা, একদিন তোর সঙ্গে আলাপ করিয়ে দেব। সেদিনই সন্ধে বেলায় রোহিণীকে অশোকদের বাড়ি নিয়ে গিয়ে আলাপ করিয়ে দেয় অহনা। এরপর থেকে তো রোহিণী অশোকের কাছেই বসে থাকত, ওর বাঁশি শুনত। পুরো ছুটিটা ওর ওই অশোকের বাঁশি শুনেই কেটে যায়। এরপর থেকে রোহিণী যখনই স্কুলের ছুটি হতো তখনই অশোকের কাছে চলে যেত। কোনো বাধাই সে মানত না, মনে মনে ওকে ভালোবেসেছিল, সে কথা সে ধিক্কারও করেছিল অহনার কাছে। পরে অবশ্য অশোককেও সে ওই কথাই বলেছিল। অশোক প্রথমে কিছুই বলেনি, তবে সে রোহিণীকে বাঁশি বাজিয়ে শোনাত। কখনো না করত না। একদিন কলেজ ইউনিভার্সিটির গণ্ডি টপকে রোহিণী নিউ ইয়র্ক চলে গেল MBA করতে, তখন হঠাৎ করেই অশোকও কোথায় যে চলে গেল কেউ জানে। দাদু মারা গেছিল, সংসারের আর কোনো বন্ধন তার ছিল না। এসব অবশ্য রোহিণী সব জেনেছিল ফোনে অহনার কাছ থেকে। অহনা তখন সংসারী, কেননা বিয়ে পাশ করার পরেই তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয়। ওর থেকেই মাঝে মাঝে ফোন করে অশোকের খবর নিত রোহিণী, কিন্তু কোনো খবরই সে সেরকম ভাবে দিতে পারত না। অশোক মাঝে মাঝে গ্রামের বাড়ি আসত আর 2-1 দিন থেকেই চলে যেত। অহনা কখনো কখনো নিজের থেকেই রোহিণীকে খবর দিত যে রাধার কৃষ্ণ এসে গেছে। রোহিণী MBA পাশ করে যখন নিজেদের কোম্পানিতে জয়েন করল, তখন অশোককে পায়নি, এমনকি ফোন নম্বরও জোগাড় করতে পারেনি। কিন্তু কিছুতেই ওকে, অর্থাৎ ওর একতরফা প্রেমকে অস্বীকার করে উঠতে পারেনি রোহিণী। ভেবেছিল এইভাবেই জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু এক রাতে হঠাৎই অহনার ফোন আসে ওর কাছে। এই রাধা। ওর অশোকের প্রতি ব্যাকুলতা দেখে রোহিণীকে রাধা বলেই ডাকত অহনা। তোর কৃষ্ণ এসে গেছে। কবে? আজ। এখন আমি ওর বাঁশি শুনলাম, শুনে ওর বাড়িতে গেলাম আর দেখলাম সেই বাঁশি বাজাচ্ছে ছাদে বসে। জিজ্ঞেস করলাম, এতদিন কোথায় ছিলিস? সে বলল, ঘুরে বেড়াচ্ছি গোটা ভারতে। এখানে কদিন থাকবি? হয়তো থাকব না, কালই চলে যাব কোথাও। কয়েকদিন থাক না। কি করব থেকে? দাদুই তো নেই, আর আমার এই ঘরে থাকতে ভালো লাগে না। কোথায় যাবি? ভাবছি এবার কলকাতা গিয়ে কিছুদিন থাকব, তারপর কি করব এখনো কিছু ভাবিনি। বিয়ে করবি না? একটা বিয়ে করে এখানেই থেকে যা, জমি জায়গাগুলোও তো নষ্ট হচ্ছে। নষ্ট কি ভাবে হবে? লক্ষণ কাকা তো আছে, সেই তো সব দেখাশোনা করে। নিজের মতো কি দেখবে? অত সব তো আমি ভাবি না, তবে ঘর দুয়ার তো বেশ পরিষ্কার আছে, আমি তো বেশ নিশ্চিন্তেই আছি। মাঝে মাঝে 80 টাকা নিয়ে যাই,
যতটুকু হয় দেয়, আর না পারলে বলে, বাবা এবারে পারলাম না, ব্যাস আমিও চলে যাই। অনেক টাকা হয় তোদের জমিজমা থেকে, আমাদের মতোই তো তোদের সম্পত্তি। ঠিক আছে, আমার আর কতটুকুই বা দরকার, চলে যাচ্ছে ঠিক। এই সব কথাগুলো সব পরিচয় দিল অহনা রোহিণীকে। রোহিণী জিজ্ঞেস করল, কালই কলকাতায় চলে আসবে? কলকাতার কোথায় উঠবে সে কথা কিছু বলেছে? না, কিছুই বলেনি। ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি, তুই একটু ওর কাছে বসে থাক, গল্প কর, আর নইলে বেশিক্ষণ ধরে বাঁশি শুনতে থাক, আমার ঘন্টা দুয়েকের মতো লাগবে পৌঁছাতে। তুই এখন এই রাতে আসবি? উপায় নেই, নইলে ওকে পাবো। আমাদের রাধা কৃষ্ণর জন্য এতই উতলা? তোকে আর কি বলবো, সত্যিই আমি কিন্তু শুধু রাধা হতে চাই না। তবে আর কি হতে চাস? আমি ওকে ভালোবাসি, ওকেই নিয়েই জীবন কাটাতে চাই। আর ও যদি তা না চায়, সারা জীবন ওর স্বপ্ন নিয়েই বেঁচে থাকব। কিন্তু তুই যা, আর দেরি করিস না লক্ষ্মীটি, যদি ও এর মধ্যেই বেরিয়ে যায়। বলেছে তো কাল সকালে যাবে। নানা, ওকে একদম বিশ্বাস নেই। তুই কি করবি এখন এসে? আমি ওকে সঙ্গে নিয়েই আসব। ও কি তোর সঙ্গে যাবে? দেখা যাক। রোহিণী সেই রাতেই, রাত তখন প্রায় 10টা, অশোকের বাড়ির দরজায় গাড়ি দাঁড় করালো, আর অনেক কথা বলে ভোরে ওকে নিয়েই বাড়ি পৌঁছে গেল। ওকে প্রশ্নটা ধেয়ে আসতেই সে জবাব দিল, আমার বন্ধু কাম্পিয়ে এ বাড়িতেই থাকবে। হ্যাঁ, আমার পাশের যে রুমটা ফাঁকা আছে সেইটায় থাকবে। তা কি করে হয়? একজন কর্মচারী ঘরের মধ্যে থাকবে কি করে? আমার বন্ধু ও তো বটে। ঠিক আছে, তাহলে গেস্ট রুমে থাকুক। এর বেশি আর এগোবে না। রোহিণী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অশোকের কথায় শান্ত হল, চুপ করে মেনে নিল। বলল, তুই গেস্ট রুমে থাকিস, আমি যখন দরকার হবে তোকে ডেকে নেব। এইভাবেই থাকতে লাগল অশোক রোহিণীদের বাড়িতে, কিন্তু বাড়ির অন্য কোনো লোক ওকে ভালোভাবে নিত না। রোহিণীর অজ্ঞাতে ওকে অপমান সহ্য করতে হতো, তবু সে পালিয়ে না গিয়ে সেই বাড়িতেই থাকতে লাগল। সে জানে যে সে যদি চলে যায় তবে রোহিণী অনেক রাগ করবে, আর সত্যি কথা বলতে কি রোহিণীর মনে সে দুঃখ দিতে চাইত না। তবে সে রোহিণী থাকুক আর না থাকুক সে বাঁশি বাজাত মাঝে মাঝেই। এইভাবে মাসখানেক কেটে যাওয়ার পর একদিন রোহিণীর জন্মদিবস হিসাবে বাড়িতে পার্টির আয়োজন করা হল। হঠাৎই পরিবার থেকে ঘোষণা হল, আজ রোহিণীর জন্মদিন উপলক্ষে একটা রোহিণী এবং অন্য সকলেকেই একটা সারপ্রাইজ দেওয়ার আছে। সকলেই উৎসুক হয়ে উঠল, কি ঘোষণা হবে? কানা ঘুষো শুরু হয়ে গেল। রোহিণীও অবাক হয়েই তাকাল। ওর দিকে তাকিয়ে ওর জেঠু হাসতে হাসতে বলে উঠলেন, চিন্তা করিস না, অন্য কিছু নয়, তোর ভবিষ্যতের কথা ভেবেই কাজটা করছি। কি ভবিষ্যৎ? একটু পরেই ঘোষণাটা করা হবে। কে করবে? আমিই করব। তবে আরও দুজন লোক বাকি আছে, তারা চলে আসুক, তারপরেই বলছি। আর তার একটু পরেই আরও কয়েকজন এসে উপস্থিত হল। যথাসময়ে রোহিণীর জেঠু মণি দীপঙ্কর রায় ঘোষণা করলেন, আমরা শহরের দুই ধনী পরিবার, আমাদের পরিবার আর মিস্টার আগরওয়ালের পরিবার, আমরা একসঙ্গে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর তা হল আমাদের বাড়ির মেয়ে রোহিণীর সঙ্গে বিক্রম আগরওয়ালের বিয়ের ঠিক করেছি। এতে করে আমাদের দুই বিজনেস গ্রুপ একসঙ্গে কাজ করবে, আর ব্যবসায় আমরাই হব এই রাজ্যের কিং। পাশ থেকে আরেকজন বলে উঠল, এবং কিং মেকার। এখন আজ ওদের এনগেজমেন্ট। এবার বিক্রমকে তার হবু স্ত্রীকে একটা হীরের আংটি পরিয়ে অনুষ্ঠানটা সফল করার জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। রোহিণী বেশ অবাক হল। এ কি, এরকম তো কোনো কথা ছিল না। সে বলল, সে কি, আমাকে কিছু না জানিয়েই তোমরা বিয়ের ঠিক করলে কি করে? কেন, কোনো তো খারাপ করিনি। ভিকি মানে বিক্রম খুব ভালো ছেলে, দেখতেও তো ভালো, ছেলেটাও তো স্মার্ট। এবার বিক্রমের দিকে তাকিয়ে বলল, বিক্রম যাও, তুমি ওকে আংটিটা পরিয়ে দাও, আজ থেকে তোমরা একরকম স্বামী স্ত্রী। এরপর বিক্রম রোহিণীকে আংটি পরাতে এলে সে বলল, থামুন, আপনি আমাকে আংটি পরানো তো দূরের কথা, আমাকে ছুবেন না, সে যোগ্যতা আপনার নেই। সে কি, তুই ওকে অপমান করছিস? না, তোমার ওনাকে আমার কাছে পাঠিয়েছ, ওনার দোষ নেই, দোষ তোমাদের, আমাকে কিছু না জানিয়েই তোমরা এই বিয়ে ঠিক করেছ। তাহলে তুই এইভাবে একটা সিন ক্রিয়েট করে দিবি? এখনো বাকি আছে, তোমরা দেখতে চাও আমি কাকে বিয়ে করব? বলে সে অশোককে হাতে ধরে টেনে আনল, তারপর বলল,
অশোক, আমি তোমাকে আমার আংটি পরিয়ে এই অনুষ্ঠানে জানিয়ে দিলাম যে ও আমার স্বামী। তুই ওকে আংটি পরিয়ে দিলি, ওর তোকে আংটি পরানোর ক্ষমতা আছে। না থাকুক, ও আমাকে একটা পিতলের আংটি পরিয়ে দিলেও আমি খুশি। অনেকেই হেসে উঠল, কেউ বলল, ওর তো একটা পিতলের আংটি পরানোর ক্ষমতা আছে তো। সকলেই হো হো করে হেসে উঠল। আর ঠিক সেই সময় একটা লোক বাইরে থেকে ঢুকে অশোকের সঙ্গে দেখা করে তার হাতে কি যেন একটা দিল, তারপর লোকটি চলে গেল। অশোক তখন রোহিণীর হাতে একটা আংটি পরিয়ে দিল। সকলেই বলল, পিতলের আংটি নাকি স্টিলের আংটি। এইবার অশোক মুখ খুলল, বলল, এখানে এমন কেউ আছেন যিনি জুয়েলারির ব্যবসা করেন? থাকলে দয়া করে তিনি এসে এই আংটিটা পরীক্ষা করে যান। একজন কোট টাই পরা লোক এসে রোহিণীর হাতে আংটি দেখে বলল, এটা খাঁটি হীরের আংটি, যার দাম কম করেও 10 লাখ টাকা। রোহিণীর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে অশোকের দিকে তাকাল, মৃদু হাসল। অশোক ওই ব্যক্তিকে অনুরোধ করল ভিকি অর্থাৎ বিক্রমের হাতে যে আংটিটা আছে, যেটা সে রোহিণীকে পরানোর জন্য সে এনেছিল, সেটা পরীক্ষা করে দেখতে। তিনি দেখে বললেন, এই আংটির হীরেটা আসল নয়, এই আংটিটার দাম হবে 50,000 টাকার মতো। আর তখনই রোহিণী বলল, দেখলে তো, প্রথমেই যাকে বিয়ে করতে চায় তাকেই ঠকাতে এসেছিল। এই লোকটাকেই তোমরা ভালো বলেছ? আর ওই ভিখিরিটা তোকে হীরের আংটি দিয়েছে 10 লাখ টাকা দামের, বিশ্বাস করতে বলিস? এই সব তোর চাল, আমরা ভিখিরিকে মেনে নিতে পারব না। রোহিণীকে আড়ালে নিয়ে গিয়েও বোঝানোর চেষ্টা করতে লাগল, ভিকিকে বিয়ে করলে সে আরও একটা বড় কোম্পানির ডিরেক্টর হয়ে যাবে। তাছাড়া ওদের সহযোগিতায় নিজেদের ব্যবসাটাও আরও বৃদ্ধি পাবে। যখন সে কিছুতেই মানল না, তখন তাকে বলা হলো, শেষ কথা বলে দিলাম, হয় ভিকিকে বিয়ে করবি, নয়তো বাড়ি ছেড়ে চলে যাবি। রোহিণী মায়ের কাছে গেল, কিন্তু তার কাছ থেকে সে চোখের জল ছাড়া আর কিছুই পেল না। আর এই চোখের জলটাই সে সেই ছোটবেলা থেকেই দেখে আসছে, বাবা বেঁচে থাকার সময় থেকে এখনো পর্যন্ত। রোহিণী ঠাকুরমার কাছেও গেল, কিন্তু সেখানেও কোনো সুবিধা হল না। সে বাড়ি থেকে অশোককে নিয়ে বেরিয়ে যেতেই তার মা অনিতা বলল, দাঁড়া, আমিও যাব। তারা চিহ্ন। ওর কথা শুনে জেঠু মণি এগিয়ে এসে বলল, তুমি কোথায় যাবে? ভিতরে যাও তুমি, কদিন পর ঠিক বাড়ি ফিরে আসতে হবে ওকে, তুমি দেখে নিও। যাও তুমি, এবার ঘরে বসো গিয়ে। এটা আদেশ নাকি অনুরোধ রোহিণী আর অশোক কিছুই বুঝে উঠতে পারল না। তবে রোহিণীর মা কিছু না বলে চুপচাপ ভিতরে নিজের ঘরে গিয়ে বসলেন। কান্নার মৃদু আওয়াজ রোহিণীর কানে ভেসে এলো, কিন্তু সে অন্যবারের মতো মায়ের কাছে গেল না। মনে মনে ভাবল, যে মানুষ কখনোই নিজের দাবি আদায় করে নিতে পারে না, যাকে অনেক বুঝিয়েও ফল হয় না, তাকে সারা জীবন শুধু কেঁদে যেতেই হয়। সে ঠাম্মির কাছে যেতেই তিনি বললেন, আমি তোর মুখ দেখতে চাই না, বেরিয়ে যা। অশোকের হাত ধরে ও বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়িতে উঠতে যেতেই জেঠুর ফোন থেকে একটা ফোন এলো, বাড়ির কোনো গাড়ি তোমার জন্য আর নয়। আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, তোমার কাছে আমার বলে আর কিছুই নেই। আমার নামে যে গাড়িটা রেজিস্টার্ড আছে, না, ওটাও এখন আর তোমার নয়। কেন নয়? অশোক ওর হাত ধরে টানল, বলল, কোনো রকম তর্কাতর্কির দরকার নেই, চলে এসো, গাড়ি এসে গেছে। পরদিন রোহিণী অফিস থেকে ফিরে এলো, কারণ বোর্ড অফ ডিরেক্টরস থেকে বারণ আছে। হঠাৎ রোহিণীর মোবাইলটা বেজে উঠল। সে দেখল, অশোকের ফোন। কোনো ঝামেলা করো না, বাড়ি চলে এসো। রোহিণী ফোনটা কেটে দিয়ে তার ব্যাগে রাখতে না রাখতেই জেঠুর ফোন এলো, তোর আর অফিস আসার দরকার হবে না, কাল নোটিশ পেয়ে যাবি। পরদিন সকালের সব কাগজে দুটো নোটিশ বেরোল, এই মর্মে যে, রোহিণী রায় আর রায় ইন্ডাস্ট্রিজের কেউ নয়, ওকে সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবার আরেকটা নোটিশে বলা হয়েছে যে রোহিণী রায়ের আর রায় পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রোহিণী দিশেহারা হয়ে পড়ল। অশোক সান্ত্বনা দিয়ে বলল, ঘাবড়িও না, আরও কিছু বড় সহ্য করতে হবে। আরও বড়? মানে? এখন মানে জানতে চেও না, হয়তো ভালোই হবে। তবে তুমি নিজের একটা ব্যবসা শুরু করে দিতে পারো, একটা ছোট খাটো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারো। আমার নিজের রাস্তার ধারে অনেক জায়গা আছে, সেখানেই তুমি তোমার একটা ছোট কারখানা গড়ে তুলতে পারো। বেশ, কিন্তু ওরা আমাকে আমার বাবার কোম্পানির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। কয়েকটা দিন অপেক্ষা করো, সব দেখতে পাবে। কয়েকদিন পর সকালবেলা অশোক বাইরে বেরোনোর সময় রোহিণীকে বলল,
আজ সকাল থেকে টিভির পর্দায় চোখ রেখো তো। কেন? আহা, রেখেই দেখো না, বেশ ভালো লাগবে তোমার, আবার খারাপও লাগতে পারে খবরটা দেখে। এত হেয়ালি করছো কেন? তোমার জেঠু আর যার সঙ্গে তোমার বিয়ে দিতে চেয়েছিল তোমার জেঠু আর বাড়ির অন্য লোক তাদের নিউজ দেখাবে বলে রোহিণীর ঠোঁটে একটা কিস নিয়ে বাইরে বেরিয়ে গেল অশোক। আর এদিকে অশোকের কথামতো টিভিতে খবরের চ্যানেলগুলো খুলে বসে রইল রোহিণী। প্রতিটা নিউজ চ্যানেলে বারবার করে বলা হচ্ছে সিবিআইয়ের বড় সাফল্য, সরকারি চাকরি দুর্নীতির টাকা সব নেতা মন্ত্রী আর ব্যবসায়ীদের ঘরে থরে থরে সাজানো আছে বিভিন্ন জায়গায়, শোবার ঘরে, রান্নাঘরে, এমনকি বাথরুমে পর্যন্ত টাকার পাহাড়। এত পরিমাণ টাকা পাওয়া গেছে যে টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে, টাকা গোনা হচ্ছে আর মাইকে ঘোষণা হচ্ছে শিক্ষামন্ত্রী ঝর্ণা রায়ের বাড়িতে 15 কোটি নগদ টাকা গয়না। রোহিণী দেখল ব্যবসায়ীদের মধ্যে ওর জেঠু দীপঙ্কর রায় আর বিক্রম অগ্রওয়ালের নামও রয়েছে, ওদের ঘরটাও ঘিরে রেখেছে পুলিশ, মিলিটারি আর সিবিআই মিলে। অনেকক্ষণ পর সে হঠাৎ দেখতে পেল অশোককে। সে কোট পরে খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর রিপোর্টাররা ওকে জিজ্ঞাসা করছিল, স্যার, স্যার কি হচ্ছে এখানে? দেখতেই তো পাচ্ছেন টাকা গোনা হচ্ছে। আর কে কে জড়িত আছে স্যার? কত টাকা পাওয়া গেল স্যার? এখন আর কোনো প্রশ্ন নয়, তদন্ত চলছে, পরে প্রেস মিট করে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে বলে সে একটা কালো রঙের গাড়িতে উঠে গেল আর ওর সঙ্গে 4 জন বডিগার্ড। এই খবর থেকেই রোহিণী জানতে পারল যে অশোক হচ্ছে সিবিআইয়ের রিজিওনাল ডিরেক্টর। সেই সঙ্গে সঙ্গে অহনাকে ফোন করল, এই তুই খবর দেখেছিস? দেখছি তো এখনো। আমাকে বলিসনি তো যে অশোক সিবিআইয়ের রিজিওনাল ডিরেক্টর? আরে আমি জানবো তবেই না তোকে বলবো। আমিই তো এই আজ জানতে পারলাম টিভি দেখে। এই জানিস আমার খুব গর্ব হচ্ছে, আমাদের গ্রামের ছেলে অশোক আজ সিবিআইয়ের রিজিওনাল ডিরেক্টর, আর সেই কিনা এত বড় একটা স্ক্যাম ধরল। কিন্তু কি করে কি হলো বলতো? জানি না, পড়াশোনা করতে কখনো দেখিনি, তবে ক্লাসে বরাবর ফার্স্ট হতো। আমরা ভাবতাম যে স্কুলের স্যার ওকে তো খুব ভালোবাসে তাই বেশি বেশি নম্বর দেয়। আর স্কুলের স্যার কেন, গ্রামের সকলেই তো ওকে ভালোবাসে, আর এ নিয়ে কেউ প্রশ্নই করত না। ওর বাঁশির সুরেই সবাই মগ্ন থাকত। তারপর স্কুল থেকে কলেজে গেল, দাদু মারা যাওয়ার পর ও যে কোথায় গেল আর কি করতে গেল গ্রামের কাউকেই কিছু বলে যায়নি। মাঝে মাঝে আসতো আর বাঁশি বাজাত। এই বাঁশি বাজানো শুনে সকলেই ছুটে আসতো ওর বাঁশি শুনতে। কেউ কিছুই জিজ্ঞেস করত না, সবাই বলতো, আর যাস না, একটা বিয়ে কর আর থেকে যা, এই রকম বাউন্ডেলের জীবন কাটাস না। ও কিছু না বলে হাসত। আসলে তলে তলে ওর এইসব চলছে, সেটা কে জানবে। তবে সত্যি আজ গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। আর আমার খুব রাগ হচ্ছে জানিস কেন? আজ সকাল পর্যন্ত আমাকে কিছুই জানায়নি, শুধু বলে গেল যে আজ সকাল সকাল টিভি খুলে নিউজ চ্যানেলগুলো দেখো, আজ আসুক না ওকে আমি এমন দেব না। কি দিবি? রোহিণী হাসতে হাসতে বলল, থাক পরে বলবো। রাত 9টা নাগাদ অশোক বাড়ি ফিরে এলে রোহিণী ওকে একটা মালা পরিয়ে বলল, এইভাবেই বারবার জিতে এসো আমার প্রিয়। অশোক হাসল, বলল, তোমার অপমানের বদলা হলো তো, কিন্তু তুমি এত বড় পোস্টে আছো আর আমাকে বললে না। তোমার সঙ্গে তোমাদের বাড়িতে আমার আরও লোক ছিল, খবরাখবর নেওয়াই তো আমার কাজ। যদিও আমার না থাকলেও চলতো, তবু আমি থাকলে ওরা আমাদের ডিপার্টমেন্টের লোকেরা আরও উৎসাহের সঙ্গে কাজ করে। যাই হোক, তুমি আমার পরিচয় জানলে কি হতো, ওরা সতর্ক হয়ে যেত আর কারো বাড়ি থেকেই টাকা উদ্ধার হতো না। কিন্তু তুমি শুধু বাঁশি বাজাতে বাজাতে কি করে এই লাইনে চলে এলে? আমি শুধু বাঁশি বাজাই কে বলেছে তোমাকে? আমি তো লেখাপড়াও করেছি, এখানে বিএ পর্যন্ত পড়ে দাদুর মৃত্যুর পর আমি দিল্লি চলে গেলাম, জেএনইউতে ভর্তি হলাম, আর সেই সঙ্গেই আইসিএস পরীক্ষার তৈরি হতে থাকলাম, আর চান্স পেলাম। তুমি বিদেশে এমবিএ করছো আর আমি 7 বছর চাকরি করতে করতে আজ এই পোস্টে। তাহলে এবার জেঠুদের কি হবে? কোর্ট যা করবে তাই হবে। তবে তোমার কাছে দুটো খবর আছে, এবার তুমি তোমার মাকে এখানে নিয়ে আসতে পারো আর তোমাকে তোমার বাড়ি থেকে কোম্পানি থেকে বহিষ্কার করার জন্য তুমি আইনি লড়াই লড়তেই পারো। আর আমার জমিতে তুমি একটা ছোট খাটো কারখানা গড়ে তুলতে পারো। আর তোমার জেঠুমণি আর যার সঙ্গে তোমার বিয়ের ঠিক করেছিল সেই বিক্রম কিছুদিন জেলের ঘানি টানুক, চাকরি বিক্রির অনেক টাকা ভাগ পেয়েছে ওরা। আর ছেলে মেয়েগুলোর কি হবে? ছেলে মেয়েগুলোর
ওদের নিয়ে জানতে হলে পরের পর্বটা দেখো।